রাষ্ট্রটা কাদের? এই যে আমরা এত বিতর্ক করি, তর্ক করি প্রতিদিন, রাষ্ট্রটা কাদের? রাষ্ট্র যদি আমরা 17 কোটি মানুষের মনে করি, তাহলে 17 কোটি মানুষের ভাগ্য বদলের কথা চিন্তা করতে হবে। তাদের ভাগ্য আমাদের বদল করে দিতে হবে না, ভাগ্য বদলের যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর করতে হবে। এটি রাষ্ট্রের দায়িত্ব। সেই রাষ্ট্র 53 বছর ধরে কাজটি করেনি। 30 লাখ মুক্তিযুদ্ধ জীবন দিয়েছে, কিন্তু সেই মুক্তিযুদ্ধের জীবনের যে তাদের যে উৎসর্গ, তার প্রতিদান এদেশের মানুষ পায়নি। এখন 5 আগস্টে ছাত্র গণঅভ্যুত্থান হলো, যে 1,500 বা 2,000 মানুষ জীবন দিলেন এবং 30,000 আহত হলেন, তাদের যে অবদান, তার বিনিময়ে কি আমরা বৈষম্যমুক্ত একটি সমাজ পাচ্ছি, পেতে যাচ্ছি? আপনারাই বললেন। এবং দেখুন, গত রাতে যে ঘটনা ঘটলো, এর চেয়ে লজ্জার, এর চেয়ে বেদনাদায়ক কি হতে পারে? যারা এই সাধারণভাবে আহত হচ্ছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় প্রতিদিনই শত শত মানুষ আহত হয়, মারা যায়। কিন্তু যারা এই অভ্যুত্থান করতে যেয়ে, যারা আন্দোলন করতে যে আহত হয়ে পড়ে আছে হাসপাতালে, আমরা সেই আন্দোলনের ফসল হিসেবে যে সরকারকে দেখি, সেই সরকার তাদের প্রতি ন্যায় বিচার করেনি, তাদের চিকিৎসার ব্যবস্থা করেনি। তাহলে আমরা কিভাবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের চিন্তা করতে পারি? তাদের যে চিকিৎসা হয়নি, এই ব্যর্থতার দায় তো ফেসিবাদকে দিলে হবে না। তারা যে উন্নত চিকিৎসা পায়নি, ওষুধ পাচ্ছে না, তারা যে কাতরাচ্ছে হাসপাতালে, এর দায় তো লুটেরাদের দিলে হবে না। লুটেরাদের দায় অবশ্যই চিহ্নিত করতে হবে, অবশ্যই তাদের বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এই সরকারের যে দায়িত্ব, ন্যূনতম দায়িত্ব, এখনো পর্যন্ত কিন্তু নিহতদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। কতজন মারা গেছেন, এক একজন এক এক তথ্য দিচ্ছেন, এক এক বিভাগ, এক এক মন্ত্রণালয়। এবং আপনারা দেখেছেন যে একজন নারী, একজন শ্রমজীবী সাধারণ নারী, তার জীবিত স্বামীকে এই আন্দোলনের শহীদ দেখিয়ে মামলা করেছেন, এবং সেই মামলা বাণিজ্যে যাদের আসামি করা হয়েছে তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ এসেছে। আমি অভিনন্দন জানাতে চাই, আমি ধন্যবাদ দিতে চাই সেই যাকে জীবিত যে স্বামীকে মৃত বানানো হয়েছে, শহীদ বানানো হয়েছিল, তিনি নিজে এসে বলেছেন এটি অন্যায় করা হচ্ছে, আমি জীবিত আছি, এটি পারিবারিক একটি ঘটনা, পারিবারিক একটি বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। ওই নারী, ওই ভদ্রমহিলা কি তার স্বেচ্ছায়, তার নিজের ইচ্ছায় এই 133 জনের নামে মামলা দিয়েছে? এই 130 জনকে তো তিনি চেনেন না। তাহলে কারা তাকে মামলা দিতে প্ররোচিত করেছে? এবং নিশ্চয়ই সেখানে রাজনৈতিক দল আছে, স্থানীয় সংগঠন আছে। তাহলে আমরা যদি এইটি প্রতিকার না করতে পারি, এই সামান্য সততা যদি রক্ষা না করতে পারি, আমরা যদি সময়ের সুযোগ নেই, এই সময়ের সুযোগ কিন্তু আরো অনেকে নিচ্ছেন। আপনারা দেখেছেন জেরাই খান পান্না, একজন প্রখ্যাত আইনজীবী, তাকে হত্যা চেষ্টার মামলার আসামি করা হলো। যেহেতু এটি নিয়ে খুব প্রচার হয়েছে, খুব সমালোচনা হয়েছে, সঙ্গে সঙ্গে তার নাম বাদ দেওয়া হলো। এবং তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমার নাম কেন 54 নম্বরে, আর 94 নম্বরে, আমার নাম 1 নম্বরে থাকা উচিত ছিল। তো সুতরাং 5 আগস্টের আগে সব অবিচার চলে যায়নি, 5 আগস্টের পরেও অবিচার চলেছে। আজকে যে অবিচার হচ্ছে, আজকে যে অন্যায় হচ্ছে, সে কথাগুলো বলতে হবে। 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশকে অনিময় করার জন্য ওই সরকারের যেসব পদক্ষেপ, যেসব নিষ্ঠুর আচরণ, সেটি যদি অন্যায় হয়, আজকে যদি আওয়ামী মুক্ত বাংলাদেশ করতে চান যারা, সেটি অন্যায় হবে না কেন? আমরা তো 5 আগস্টের পর ভেবেছিলাম যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, গণতান্ত্রিক একটা সমাজ পাবো, একটা গণতান্ত্রিক মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা ফিরে আসবে। অমুককে বসতে দেওয়া হবে না, অমুককে আসতে দেওয়া হবে না, অমুককে দাঁড়াতে দেওয়া হবে না, অমুককে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না,
এটা তো আমরা গত 15 বছর ধরে শুনেছি। এবং সবকিছু বলা হয়েছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আর আজকে যদি একই ভাষায় কথা বলি, সেটা গণতন্ত্র হবে না। আমরা 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি, মানুষ ভোট দিতে পারেনি সত্য, কিন্তু আগামীতে নির্বাচনটি করতে যাচ্ছি সংস্কারের পর, সংস্কারের আগে, যেভাবেই হোক নির্বাচন যখন হবে, সেই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে। সেই নির্বাচনে সবাইকে ভোট দিতে পারবে। সেই নির্বাচনে কি তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে, এই নিশ্চয়তা কে দিবে? অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে, দিতে হবে।